সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে শুক্রবার, আমি আগামী দিন বৃহস্পতিবার কোনো ব্লগ দিতে পারিনি, কারণ বাড়িতে ছিলাম না, একটু ব্যস্ত ছিলাম, বাইরে ছিলাম। তো সেখানে কোনো ব্লগ করতেও পারিনি, ভিডিও করিনি, কোনো ব্লগ দিতে পারিনি। আর আজকের ব্লগটা আমি আজকে দেওয়ার চেষ্টা করব। সকাল থেকে উঠেই শুরু করে দিলাম। সকালে ঘুম থেকে উঠেই চা দিয়ে শুরু করলাম। এই দেখো, চাটা প্রায় শেষের দিকে, চা খেতে খেতে দিনটা শুরু করলাম। এখন বুবাইরা এখনো ওঠেনি ঘুম থেকে, আর ওদিকে টগরি রান্না শুরু করে দিয়েছে। অন্যান্য কাজ মোটামুটি এখন শুরু করব, আমার যে কাজগুলো সেগুলো আমি টুকটুক করে শুরু করব। তাহলে দেখতে থাকো সারাদিন কি চলছে, কি করছি আমি। এই দেখো ঠাকুরঘর, তোমাদের বলেছিলাম যে ঠাকুরঘরটা গোছাবো। তা ঠাকুরঘর মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে, শুধু এই জায়গাটা একটুখানি পরিষ্কার করব। আর যা যা ছিল নিচে যেগুলো দেখো সেগুলো সমস্ত গুছিয়ে ফেলেছি। আর এখানে যে ফলগুলো দিয়ে পুজো দেওয়া হয়েছিল সেই ফলগুলো আছে, সেগুলো এখন টুকটুক করে খাওয়া চলবে, খেয়ে মানে ফুরিয়ে ফেলতে হবে। আর যেটা দেখো, এই যে এখানে এইগুলো আছে, এই বাসন কটা ধুতে হবে। তাছাড়া মোটামুটি এমনি নিচে যা নোংরা হয়েছিল সেগুলো সব গুছিয়ে ফেলেছি। আর তোমাদের আর একটা জিনিস দেখাই, এই যে এই জিনিসটা দেখো, এই যে দুর্গা মূর্তি, এটা তোমাদের ভালো করে দেখায়, দাঁড়াও। এই দেখো, এই দেখো দুর্গা মূর্তি, নিচে লিখে দেখায়, এইভাবে দেখানো যাবে না তো। এই যে এটা হচ্ছে মাটির দুর্গা মূর্তি। এই দেখো, এটা সোনাঝুরি হাট থেকে, আমার সোনাঝুরি হাট হোক বা কোথাও ওরা বেড়াতে গিয়েছিল, তারাপীঠ, দেওঘর, সেইখানে কোনো একটা জায়গা থেকে নিয়ে এসেছে। আমার ধারণা সোনাঝুরি হাট থেকে নিয়ে এসেছে, কিংবা তারাপীঠ থেকে, যাই হোক কোনো একটা জায়গা থেকে নিয়ে এসেছে। সেটা পরে জেনে বলে দেবো। মূর্তিটা কেমন হয়েছে তুমি বলো। এই ঘরেই রেখেছি। আর একটা জিনিস দিয়েছে, ও মেঘাকে একটা ব্যাগ দিয়েছে, ব্যাগটা তোমাদের দেখানো হয়নি। আর এখানে আছে মায়ের মূর্তি, এই যে এই তারাপীঠের মায়ের মূর্তি, এই ছবিটা দিয়েছে। আর আমি তো কি কিনেছি তোমাদের দেখিয়েছি, আর নতুন করে দেখানোর কিছু নেই। আর এই যে শোকেসটা এরকম অবস্থাতেই আছে, নিচটা আবার উলট পালট হয়ে গেছে। এগুলো আর বেশি দিন নেই, মার্চের 28 তারিখে রিটায়ার করছে। ওই তার আগেই বোধহয় টুকটুক করে সব নিয়ে চলে যাবে। আর বেশি দেরি নেই এগুলো সরাতে, মোটামুটি সরিয়ে দেব। তাহলে দেখতে থাকো। আর এই যে তোমাদের বলেছিলাম আমার ঠাকুরের একটা থালা ফেটে গেছে, তোমাদের সেটা দেখিয়ে দিই। এই দেখো, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই দেখো এই জায়গাটা চটে গেছে, এই দেখো এই যে চটে গেছে জায়গাটা, এই যে এই জায়গাটা, এই যে এখানটা দেখো, এই দেখো চটে গেছে। এইটা মানে একটা থালা কিনতে হবে, কিন্তু এখনও কেনা হয়নি। আমি আবার যাব 5 তারিখে, তখন এই থালা একটা কিনে নিয়ে আসবো। মোটামুটি এই তোমরা দেখলে আমার ঘরের অবস্থা। তাই একটু পরে আবার স্নান টান সেরে এই জায়গাগুলো ঠিকঠাক করব। স্নানের আগে তো করা যায় না, যদিও জামা কাপড় ছাড়া হয়ে গেছে, কিন্তু তবুও স্নানের আগে মানে করবো না, স্নান করেই করব। আজকে আমাদের সকাল থেকে কি রান্না হচ্ছে তোমাদের শেয়ার করি। এখানে হবে সজনের ডাঁটা, এ দেখো ডাঁটাগুলো কেটে রেখেছে। আর এখানে শিম, মিষ্টি কুমড়ো আর আলু আছে, আর কিছু নেই। এই দিয়ে সজনের ডাঁটাটা হবে। আর এখানে হচ্ছে আলুগুলো, মানে এই আলুটা যাবে এই পনির ভাজছে। এখানে পনিরটা জলে মানে ভেজানো ছিল গরম জলে, আর এই যে এখন ভাজছে পনির। এটা ভাজা হলে পরে আলু দিয়ে পনির দিয়ে হবে। আর এই ডাঁটা, শিম, মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে ডাঁটাটা হবে। আর এখানে হবে মিষ্টি কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়োগুলো এই যে কাটছে ভাজা। আর এখানে কি আছে, ওই মিষ্টি আলুগুলোও ভাজা হবে। দেখিয়ে দাও মিষ্টি আলুগুলো সরাও, দেখি। এই যে এই রাঙা আলু ভাজা তোমরা কে খাও, কারা কারা তা তো জানি না, আমাদের ভীষণ ভালো লাগে খেতে। তো এই রাঙা আলু ভাজা হবে। এই হচ্ছে আমাদের আজকের রান্না। আর এখানে টমেটো কেটে রেখেছে। আর এখানে ডাল হয়ে গেছে, এখানে আদা বাটা হয়ে গেল, আর ভাত হয়ে গেছে এখানে। আর বাসনগুলো এই অবস্থায় আছে। রান্নার পরে যতটুকু যা বাকি থাকবে সেগুলো গোছানো হবে। দেখতে থাকো তাহলে, আমার সঙ্গে থাকো, দেখে নাও এই ঘরের যা অবস্থায়। দেখো প্রতিদিন তোমাদের বলি, আর প্রতিদিন এই জায়গাটা আজকে দেখি যদি কতটা গুছাতে পারি।
আর এই দেখো এই চেয়ারের অবস্থা দেখো, চেয়ারের অবস্থাটাকেও আজকে ঠিক করব। আর এই জায়গাটা এখন আপাতত ঠিক করা যাবে না, কারণ এখানে একটা কিছু ব্যবস্থা না করলে আমি কিছুতেই কিছু ঠিক করতে পারবো না। তো দেখা যাক কি করা যায়। শুরু হয়ে গেল কাজ। এতক্ষণ ধরে তো কি হচ্ছিল কাজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কোনো কাজ করিনি। তা এইবার শুরু করে দিলাম কাজ। যতই মানে বক বক করো আর ঘুরে বেড়াও আর যাই করো, যতক্ষণ হাত না চালাবে ততক্ষণ তোমার ঘর দুয়ার পরিষ্কারটা হবে না, ওরকম অগোছালো হয়েই পড়ে থাকবে। তা একদিকে ভালো, যতদিন শরীরে ক্ষমতা আছে হাত পা চলুক, হাত চালাতে পারি ততদিনই ভালো। মানে হাত পা যদি না চলে তাহলেই মুশকিল, তার থেকে চালনা করাটাই ভালো। হ্যাঁ, তবে দেখেছি যত বেশি বসে থাকি ততই দেখি যে মানে বসে থাকতে ইচ্ছে করে, যত বেশি মানে শুয়ে বসে থাকা যায় তত বেশি শুয়ে বসে থাকতে ইচ্ছে করে। আর যত শরীরকে নাড়ানো যায়, কথাটা মানে সত্যি খুব ঠিক কথা, ততই শরীর নড়ে চড়ে বেশি, এনার্জিটা তত বেশি পাওয়া যায়। আর একটা ব্যাপার হচ্ছে, ঘুম থেকে যদি দেরি করে ওঠা যায় তাহলে শরীরে একদমই এনার্জি পাওয়া যায় না। আমি এটা বেশ কিছুদিন ধরে জানি। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে তো অনেকটা এনার্জি পাওয়া যায়, দিনটাও অনেক বড় লাগে। এটা একটা বিরাট প্লাস পয়েন্ট আছে। এই যে আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি বলে মানে দিনটা যেন মনে হচ্ছে কতটা বড়, সকালটা কতটা বড় এরকম মনে হচ্ছে। আর যখন ঘুম থেকে যেদিন একটু দেরিতে উঠি, শরীরটা ঠিক থাকে না, একটু দেরিতে উঠবো মনে হয়, সেদিন মনে হয় যেন সকালটা মানে ঘুম থেকে উঠতে উঠতেই বেলা 2টো বেজে গেল, এরকম একটা মনে হয়, কোনো কিছুর তাল পাওয়া যায় না। যেটা সবার ক্ষেত্রেই তাই, যে কোনো ব্যাপারেই তাই। এই যে কাজ করতে করতে যদি মনে হয় যে এই কাজটা করবো, আজকে আমি এই যে কথাটা বললাম যে সকাল সকাল উঠলে বেলাটা অনেক, দিনটা অনেক বড় মনে হয় বা অনেক কাজ করার সময় পাওয়া যায়, এই সমস্ত আমাদের সাধারণ মানুষের কথাগুলো কোনো কাজেই লাগে না। এই যে আমি আর একটা কথাও বললাম যে সকাল সকাল উঠলে মনে হয় শরীরে এনার্জিটা বেশি পাওয়া যায়, এটা আমি বললাম কথাটা, কিন্তু আমার কথাটা আমরা জানলেও আমরা বলতে পারি না, এরকম একটা ব্যাপার থাকে। যেমন ধরো কি বলবো, যে কোনো একটা জায়গায় পৌঁছলে বা আর্থিক ব্যাপারটা যদি সচ্ছল থাকে, চরমভাবে আর্থিক ব্যাপার যদি সচ্ছল থাকে, তাহলে অনেক কথা অনেক জায়গায় খেটে যায়। মানে ঠিক হোক ভুল হোক, তোমার ওপর দিয়ে আর কথা বলার মতো লোক খুব কমই থাকে। তুমি হয়তো যে কথাটা জানো, অন্যেরাও সে কথাটা মানে যে যার প্রচুর মানে পাওয়ার আছে, আর্থিক ক্ষমতা আছে, সচ্ছলতা আছে, সেই মানুষটা কোনো কথা যতটা সহজে বলতে পারে, যে মানুষটার আর্থিক সচ্ছলতা অনেকটা কম, সেই মানুষটা কিন্তু সেই কথা খুব সহজে বলতে পারে না, বলতে গেলে ভাবে। অথচ সেই মানুষটা হয়তো জানে যে এই কথাটা ঠিক, বা যে যার আর্থিক সচ্ছলতা আছে বা যে সেই ধরনের মানুষ, সেই মানুষটা যখন কথাগুলো বলে, তার পরিপ্রেক্ষিতে বা তার পৃষ্ঠে সেই মানে কি বলবো, দরিদ্র মানুষটি, দরিদ্র না, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানুষটি কিন্তু তার মুখের ওপরে বলতে পারে না যে হ্যাঁ এটা আমি জানি। কিন্তু যে মানে দরিদ্র মানুষটি বা ওই নিম্ন মধ্যবিত্ত মানুষটি যদি কোনো কথা বলে, সেই ধনী মানুষটি কিন্তু তার মুখের ওপরে বলতে পারে যে হ্যাঁ এটা আমি জানি, বা এটা বুঝিয়ে দেয় যে কাজে কর্মে যে না, তুমি যেটা বলছো সবসময় সেটা ঠিক নয়, আমি যেটা বলছি সেটাই ঠিক, বা এটা আমি বহুদিন থেকেই জানি, তুমি এটা হয়তো জানলেও আমার জানাটা অনেক আগে থেকে, বা আমি যেটা জানি সেটাই ঠিক, এরকম। মানে আমরা কি হয়, আমরা অনেকের কাছে কথা বলতে গিয়ে খেই পাই না, কারণ আমরা জানলেও যেন মনে হয় যে আমরা ব্যাপারটা জানি না, বা সেই রকম গুরুত্বটা পাই না। এটা অনেক ক্ষেত্রে ঘটে। বেশ কিছু মানুষের সঙ্গে আমার ফোনে যখন কথা হয়, মানে এমন মানুষ আছে যাদের সঙ্গে চোখে দেখা হয় না, কখনোই চোখে দেখা হয় না, খুব কম, কোনো কাজ ছাড়া চোখে দেখা হয় না, সেরকম ধরনের মানুষ যারা, তাদের সঙ্গে যখন কথা বলতে যাই, তখন আমি যদি জেনেও থাকি এটা সত্য মিথ্যে, কিন্তু আমি সেটা বলতে পারবো না যে কোনটা সত্য কোনটা মিথ্যা, বা এটা আমি অনেক আগে থেকে জানি, বা এই জিনিসটা আমি বুঝি, এটা আমি বলতে পারবো না। যে কোনো ধরো বড় রাঁধুনি যারা থাকে, তাদের সামনে গিয়ে আমরা সাধারণ রাঁধুনি যারা, তারা কিন্তু বলতে পারবো না যে এই সবজিতে এই মশলাটা দিলে ভালো হয়, বলতে কিন্তু কখনোই পারবো না, কিন্তু আমি জানি হয়তো,
যে কম রান্না জানে, ছোটো রাঁধুনি, ছোটোখাটো রাঁধুনি, সে কিন্তু এমনটা জানেও যে এই মশলাটা দিলে ভালো লাগে। কিন্তু যে বড় রাঁধুনি সে যদি বলে এইটা দিতে হবে, এইটা দিতে হবে না, তার মুখের ওপর কিন্তু সেই ছোটো রাঁধুনিটা বলতে পারবে না যে না এটা দেয়া যাবে না, এটা দিলেই ভালো বেশি স্বাদ হয়, বলা যাবে না, বলতে পারবে না। যদি কখনো সে এক্সপেরিমেন্ট করে দেখে বা রান্না করতে গিয়ে দিয়ে দেখে যে হ্যাঁ হয়েছে, মানে দিয়ে ভালো লাগছে, তখনই সে বলবে। কিন্তু যে জানতো আগে থেকে, তার কথাটার কোনো মূল্য বা কোনো জায়গা সেখানে পাবে না। এরকম বহু ক্ষেত্রে, মানে সমস্ত ক্ষেত্রেই এটা ঘটে। আমি যেমন নিজের ক্ষেত্রে দেখেছি, আমি নিজে কোনো কথা কাউকে যদি, কেউ হয়তো আমাকে কোনো কথা বলছে, সে সেটা জেনে বলছে, এবার আমি সেই কথাটা অনেক আগে থেকে, হয়তো সে আমার থেকে একটু উঁচুতে আছে, বেশ খানিকটা উঁচুতে আছে, এরকম কোনো মানুষ আমাকে কোনো কথা বলছে, আমি হয়তো সেই কথার পিছনে যদি বলি হ্যাঁ এটা আমি আগে থেকে জানি, কিন্তু সেটা আমি বলতে পারবো না, কারণ যেই আমি সেটা বলতে যাব যে এটা আমি জানি, তখন তার ইগোতে লাগবে, তখন সে কিছুতেই ছোট হতে চাইবে না, সে তখন সেটা নিয়ে বিভিন্ন ধরনের কথা হয়তো আমাকে শুনিয়ে দেবে বা শুনিয়ে দিয়েওছে। হ্যাঁ, কিন্তু সে যখন বলেছে সেই কথাগুলো, তখন কিন্তু আমাকে শুনে চুপ করে থাকতে হয়েছে, আমি জানলেও আমাকে শুনে চুপ করে থাকতে হয়েছে। তো এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। এই যে আজকে আমি কথাটা বললাম যে অনেক সকালে যদি ঘুম থেকে ওঠা হয়, তাহলে একটু শরীরে এনার্জিটা বেশি পাওয়া যায়, এটা আমি জানি, কিন্তু আমি সেই রকম ধরনের মানুষের সামনে গিয়ে বলতে পারবো না। তাই আজকে এই প্ল্যাটফর্মটা এমনই একটা জায়গা যেখানে আমি আমার জানা জিনিসগুলো একটু ফ্রিভাবে, সহজভাবে সবার সামনে বলতে পারি, আর তোমরা সবাই শুনে বলো যে হ্যাঁ সত্যি কথাগুলো ঠিকই বলেছো। এই যে যখন আমি এই কথাটুকু শুনতে পাই যে না তুমি ঠিকই বলেছো কথাটা, তখন বেশ ভালো লাগে। এরকম অনেক কমেন্ট আসে যে আমার কথার পৃষ্ঠে তারা কথা শুনে বলে যে সত্যি তুমি কথাটা ঠিক বলেছো, এরকম কথা, এটা সবার ক্ষেত্রেই ঠিক। এই কথাটা যখন শুনি তখন এতটা ভালো লাগে, মনে হয় যে না আমার কথাটা একটা জায়গা পেলো, আমার এই কাজটা একটা মূল্য পেলো। মানে এই যে ব্যাপারটা, এই ভালো লাগে বলে, অর্থের জন্য তো সবাই আমরা এখানে কাজ করি, সেটা সবই ঠিকই আছে, আবার অনেকে হয়তো ভালো লাগাতেই করে, তবে ভালো লাগা না থাকলে শুধু আর্থিক প্রয়োজনে মানুষ এতটা পারবে না। সত্যি যদি ভেতরে ভালো লাগাটা না থাকে, ভালোবাসাটা না থাকে, তাহলে কিন্তু পারবে না। শুধু আর্থিক প্রয়োজনেই মানুষ আসে না, তার সঙ্গে ভালো লাগাটাও থাকে। হ্যাঁ, আর্থিক প্রয়োজন তো অবশ্যই আছে, এমনটা বলবো না যে আমার আর্থিক প্রয়োজন নেই, আমি এমনি ভালোবেসেই এসেছি, তা নয়। ভালো লেগেছে, দেখেছি, তারপর মনে হয়েছে যে না এখান থেকে কিছু আয় করা যায়, এটা ভেবেই এসেছি অনেক কিছু। আজকে হয়তো অনেকে অনেক কিছু বলছে, অনেককে, কতজনকে বলছি যে একটুখানি আমার ভিডিওটা দেখো, একটু বন্ধুদের কাউকে বলো যে একটুখানি সাবস্ক্রাইব যেন করে। কতজনের কত পরিচিত আছে, কিন্তু পরিচিতি আছে, বলছি, ফোন করে যখন কথা হয় তখনও বলি, কতজনকে বলি, কিন্তু কেউ এমন নেই যে সাপোর্ট করে। হয়তো সে দেখে, এমন কেউ আছে যাদের বললে হয়তো তারা নিজেরা হয়তো দেখে, কিন্তু কাউকে শেয়ার করার মতো মানসিকতা কারোর মধ্যে নেই। শুধু নিজেদের মানুষ কটা, যেমন বুয়ের বাবা মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিয়ে দেয়, সবসময় দিতে পারে না, মাঝে মাঝে দেয়, তখন হয়তো দেখি সেই ভিডিওটাতে কিছুটা ভিউজ বেড়েওছে, আবার দেয়ও না, ভুলেও যায়। বুবাইকে মাঝে মাঝে বললে ও দেয়, আবার সময় থাকে না, হয়তো দেয়ও না। আবার নিজের মানুষও দেখে না, কত নিজেদের মানুষ আছে, পরিচিত মানুষ আছে, দেখে না। আবার অনেকে ভাবে দেখলে হয়তো প্রচুর টাকা ইনকাম হয়ে যাবে, এটাও অনেকে ভাবে, সেই হিংসাতেও অনেকে দেখে না। আবার কিছু মানুষ দেখে, যারা দেখি তো কী করছে সারাদিন ধরে, এগুলো দেখে সমালোচনা করবে বলে তারা দেখে। এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে দেখে ব্লগটা। এই যে আমরা ব্লগ করছি, তার জন্য হয়তো অনেক কথা অনেকে বলছে পেছনে আড়ালে, যে সংসার বিক্রি করে দিচ্ছি। অনেকে আবার এমন বুদ্ধিও দেয় যে তোমরা এটা না করে এটা করো, ঘরের ভিডিও না করে গান বাজনা করতে পারো, আবার সেটা না করে কোথাও বেড়াতে যাচ্ছ সেই ভিডিও করতে পারো। বেড়াতে যাওয়ার ভিডিও করা যে কতটা কঠিন, সেটা যারা বেড়াতে যায় ভিডিও করে তারা বুঝতে পারে। আমাদের মতো মানুষের পক্ষে বেড়াতে গিয়ে ভিডিও করা সম্ভব নয়, কারণ আমি কটা ভিডিও করব বেড়াতে গিয়ে। ভিডিও যদি আজকে আমার এই ভিডিওগুলো কিছু হচ্ছে না, সাবস্ক্রাইবার হচ্ছে না, ওয়াচ টাইম হচ্ছে না, টাকা ইনকাম হচ্ছে না, কারণ এখানে আমি কোনো কিছু ইনভেস্ট করছি না, শুধু আমার সংসারের কাজটুকু ছাড়া। কিন্তু বেড়াতে যেতে গেলে আমি কলকাতার কটা জায়গা বেরিয়ে কটা জায়গা ভিডিও করব,
তারপর তো আমাকে বাইরে বাইরে যেতে হবে। এবার সেই ভিডিওতে যদি টাকা ইনকাম না হয় তাহলে আমি সেখানে বেড়াতে গিয়ে ভিডিওটা করব কি করে? বেড়াতে গেলে তো আমাকে পয়সাটা খরচ করতে হবে। আজকে আমি ধরো ভাবলাম যে আমি ভালো কোনো জায়গায় একটা বেড়াতে যাব, অন্তত 20-30 হাজার টাকা 50 হাজার টাকা খরচ আছে। এই 50,000 টাকা খরচ করে যে একবার দীঘায় গেলাম সেখানেই কতগুলো টাকা খরচ হয়ে গেল। তা এই যে টাকাটা খরচ করে আমি আসলাম সেখানে আমার কটা ভিউজ হয়েছে, তাতে কোনো টাকাও ইনকাম হয়নি, সাবস্ক্রাইবারও বাড়েনি। কাজেই আমার তাহলে কি হলো? এরপরে তো আমাকে আবার যেতে হবে, আবার যেতে গেলে তো টাকার দরকার, সেই টাকাটা আমাকে কে জোগান দেবে? অনেকে বুদ্ধি দিয়েছে, এরকম অনেকে বলেছে যে বেড়াতে যাওয়ার ভ্লগ করো, ভিডিও করো, তাতে আরও বেশি নিয়ে। কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু নয় যতক্ষণ ইউটিউব আমাকে সেই জায়গায় পৌঁছে না দেবে। আর এখান থেকে আগে একটা জায়গায় পৌঁছোই যেখানে আমার কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। আর এটা দেখালাম সানলাইট স্প্রে, গরমকালে দেয়, অ্যারোমা ম্যাজিকের এটা। তা যেখানে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না সেখান থেকে আগে কিছু আয় করি। যেখানে আমাকে ইনভেস্ট করতে হবে সেখান থেকে তো আমি আয় করতে পারবো না। বেড়াতে যেতে গেলে সস্তা নয়। আর সেখানকার সম্পর্কে সব কিছু জেনে বুঝে আটঘাট বেঁধে তার ঠাই ঠিকানা, কোথায় কিভাবে যাওয়া যায়, কোন রুট, কোন দিক দিয়ে যাচ্ছে কি না, কোন ট্রেন কখন ছাড়ে, কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, সেই জায়গার ঐতিহাসিক ব্যাপার, মানে বিভিন্ন ব্যাপার আছে। তার সঙ্গে মানে খরচ আছে, টাকা খরচ করতে হবে। তারপরে সেই একটা ভিডিও 15-20 মিনিটের একটা ভিডিও উঠে আসবে। এই একটা 15-20 মিনিটের ভিডিও করতে গেলে আমাকে 50-60 হাজার টাকা খরচ করতে হবে। তারপর সে জায়গার নারী নক্ষত্র আমাকে বিভিন্ন বই কিনে জানতে হবে, বিভিন্ন ইউটিউব দেখে জানতে হবে, গুগল দেখে, তারপরে হবে। অত সস্তা নয় একটা বেড়াতে যাওয়ার ভিডিও। আমি কটা করব? 10টা, 15টা, 20টা, 30টা, 100টা করব। তারপর তো আমাকে বাইরে যেতেই হবে। সেই কটা নয় আমি এলাকার মধ্যে করব, তারপর তো আমাকে বাইরে বেরোতেই হবে। এবার সেই 100টা ভিডিও করে যদি আমার কোনো আর্নিং না হয়, আমাকে কে বারবার এত টাকা খরচ করে নিয়ে যাবে বিভিন্ন জায়গায় বেড়াতে? ডেলি ভ্লগের ক্ষেত্রে কি হয়, আমি বেড়াতে যাচ্ছি সেটাও আমি ভ্লগ করতে পারছি। যারা বলেছে আমাকে, যে অনেক কেউ যারা বলেছে তাদের একটু ভেবে দেখতে হবে। মোটামুটি গোছানো হয়ে গেল, তোমরা দেখতে পেলে যে কিভাবে গুছিয়ে নিলাম। আর এগুলো আপাতত এখন ভাঁজ করে প্যাকেটে করে রেখে দিচ্ছি। এখন আমি আর এগুলো কাচ্ছি না, তবে হ্যাঁ এগুলো হয়তো কালকে কেচে দেব, আজকে আর হচ্ছে না এই মুহূর্তে। এই শাড়িটা আমি এখন মানে ভরে রাখি। শাড়ি, সায়া, ব্লাউজ তিনটেই কাচতে হবে, কারণ তিনটেই পরে গিয়েছিলাম আর অনেক কদিনই হলো পরা, কাচা হয়নি। তাই এবার কেচে দেবো, কাল পরশুর মধ্যেই কেচে দেবো, হয়তো কালকেই কাচবো, কালকে বাড়িতে থাকবে, ছুটি আছে, সব কাছাকাছি হয়ে যাবে। কাল অনেক কাছাকাছি থাকলো বাকি, কাঁচাটা আজকে করলাম না, এখনো রান্নাঘরের দিকে যাব। তবে আজকে আর কতটা ব্লগ এখানে দেবো তা আমি বুঝতে পারছি না, দেখা যাক কতটা দিতে পারি। তাহলে দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। মোটামুটি এই ঘরটা গুছিয়ে নিলাম, সবটাই তো তোমরা দেখতে পেলে। আর একটু দেখিয়ে দিই তোমাদেরকে যে কতটা গুছানো হলো। এই দেখো, এই যে বিছানাটা পুরোপুরি গোছানো হয়ে গেছে, আর এদিকে আলনাটাও গোছানো হয়ে গেছে। আর এই যে এইদিকে যে চেয়ারটা দেখছো তোমরা, দেখো এই চেয়ারটা, এই চেয়ারের ওপর বেশিরভাগই শীতের পোশাকগুলো আছে। তো শীতের পোশাকগুলো মানে কেচে তুলে রাখবো। আর যা যা এখানে মোটামুটি কাঁচার জিনিসগুলোই আছে, এগুলো কেচে কেচে তুলে রাখবো। তাহলে দেখতে থাকো, তারপর এরপরে আর কি কি করি। এখানে রুটি ভাজা চলছে, আর এখানে সেই রাঙা আলু দেখছো ভাজা হচ্ছে। আর চিমনির আওয়াজে শব্দ কিছু শোনা যাচ্ছে না, চিমনিটা বন্ধ করি। আর এই যে হয়ে গেল রুটি। কালকে সব বাইরে বাইরে ঘুরেছে, খাবার খেয়েছে, সেই জন্য কালকে আর রুটি কেউ খায়নি। সেই রুটিগুলো ফেলে দিলে নষ্ট হয়ে গেছে। আর এই দেখো রাঙা আলু ভাজা হচ্ছে, এবার রুটিগুলো ফুলিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে, টগরি রান্না হয়ে যাবে তাহলে। আর এই জায়গাটা পরিষ্কারও করে গুছিয়ে দিয়েছে, যেটুকু বাকি আছে ওদিকে সেটুকু তো মাসি আসলে হবে। বাসনও মোটামুটি গোছানো, অর্ধেক রান্না করতে করতে গোছানো হয়ে গেছে, মানে যা নিয়েছে সেগুলো। আর এই দেখো রুটি কেমন ফুলছে, দারুণ ফুলছে রুটি, হেভি ফুলছে। টগরি বলছে হেভি ফুলছে। এই দেখো হেভি টপ্পা টপ্পা হয়ে ফুলছে, দারুণ, দেখেছো দারুণ রুটি ফুলছে। কটা রুটি হয়েছে? 3টে না? তিনটে। খাবে না মেঘা বললো? কি খাবে তাহলে? খাবো না, তাহলে 3টে। 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 3টে।
ওই 3টে বউয়ের বাবার জন্য হলো। এই রুটি রাখা থাকবে, কিচ্ছু হয় না রাত পর্যন্ত, সুন্দর নরম থাকে। আর একটু গরম করে নেয় তাহলেই হয়ে যায়। হয়ে গেল। আর এখানে রাঙালুটা ভাজা হচ্ছে, এটা ভাজা হলেই কমপ্লিট। আর এখানে কি কি রান্না হলো দেখতেই পেলে। এই যে সজনের ডাঁটা দিয়ে মিষ্টি কুমড়ো আলুর এই সবজিটা হয়েছে, এই মিষ্টি কুমড়ো ভাজা হয়েছে, ডাল হয়েছে, পনিরটা হয়েছে। বা পনিরটা তো দেখতে দারুণ হয়েছে, খেতে কেমন হয়েছে জানি না, দারুণ হয়েছে। তাহলে দেখতে থাকো বাকি সময়টা কি কি করছি। কালকে বড় বাজারে গিয়েছিলাম, গিয়ে এই যে এই ফলটা নিয়ে এসেছি। এটা কি ফল জানি না, ওরা বলছে কি বললো, খরমুজ না কি বেশ বললো, সেই ফল বললো। দেখতে কুমড়োর মতো, কাটলেও ভেতরটা কুমড়োর মতো, কিন্তু খেতে দেখলাম আমের মতো। আর এইটা বলছে রোজমেরি না রোজবেরি কি বললো জানি না, সেই ফল। এটাও খেতে একটু মানে কুলের মতো লাগছে, টক টক। এটা খেতে বেশ ভালো লাগছে, কুল না। আর এটা হচ্ছে এর বনকুলগুলো, যেগুলো আগে ছোটোবেলায় খেতাম মশলা দিয়ে মাখানো, এগুলো সব কিনে নিয়ে এসেছি। এই দেখো এগুলো কিনে নিয়ে এসেছি, এগুলো একটু পরে খাবো। আর এটা এখন খাবো না, পরে খাবো। এটাও পরে কাটবো। দেখতে থাকো তাহলে। এগুলো যখন এগুলো খাবো তখন দেখাবো তোমাদের সঙ্গে কেমন লাগছে খেতে। এই দেখো সকালকার টিফিন দিয়ে আমি আজকের ব্লগটা শেষ করে দেবো। এখানে আছে সাবু ভিজা। সাবু ভিজাটা অনেক দিনকার, যেই অনেক দিন বলতে শিব পুজো দিতে গেছিলাম সেই দিনকার কিছুটা আছে, তাই খেয়ে নেব। আর এদিকে বাদাম ভেজা, দুধ আর এখানে কলা, এইগুলো দিয়ে এখন মেখে খেয়ে নেব। দেখতে থাকো। এর মধ্যে সব নেওয়া হয়ে গেছে। আর এই দেখো একটু আমুলের গুঁড়ো নিয়ে নিলাম, আর নেব হচ্ছে দুধ। এবার এটাকে ভালো করে মেখে নিই। সব কিছু দিয়ে এই যে মাখিয়ে নিয়েছি সাবুটা। এবার এই সাবু ভেজাটা এখন আমি খাবো। এটা মানে পুরোটা খেতে পারবো না, অনেকটা আছে, হয়তো অর্ধেকটা খেতে পারবো। এর মধ্যে যা যা আছে প্রত্যেকটাই আমার জন্য বিষ। কোলেস্টেরল আছে, তাই কাঁচা বাদাম ভেজা এটা খাওয়া যাবে না। সুগার আছে, কলা খাওয়া যায় না, দুধ খাওয়া যায় না কোলেস্টেরলের জন্য। মানে সব রকম সবটাই আমার পক্ষে না, কিন্তু কতক্ষণ কতগুলো নাতে থাকবো, তাই এই নাটা আমি নিজেই হ্যাঁ করে নিলাম। একদিন খাই কি আর হবে। আবার আগামী দিন থেকে আমি মানে পুরোপুরি খাবারটার দিকে একটু নজর দেব। বেশ কিছুদিন ধরে খাওয়া দাওয়া আবার গন্ডগোল হচ্ছে। খেয়ে দেখি কেমন হয়েছে, তারপর বলছি। দারুণ সুন্দর হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছে। এটা খেতে খেতে আমি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।